আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জবর রচিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের নবম অধ্যায় ক্যাপিটাল স্ট্রাকচার 2 নম্বর ফরম্যাট দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটটি শিখব ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। মূলধন কাঠামো হলো যে সমস্ত উৎস থেকে কারবার মূলধন সংগ্রহ করে থাকে সেগুলো একত্রে মূলধন কাঠামো বলা হয়। এই উৎস আছে মোট 4টি, যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সংরক্ষিত আয় এবং দীর্ঘমেয়াদী ঋণ। এর মধ্যে থেকে আমাদের আজকে যে অঙ্কগুলো করাবো এখানে আমাদের রিটেন আর্নিং অর্থাৎ সংরক্ষিত আয় এটা নিয়ে কোনো আলোচনা হবে না, বাকি 3টা নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে এই ফরম্যাটের প্রয়োজনীয় তথ্যগুলি সব দেওয়া থাকবে আর এখান থেকে আমাদের সর্বোচ্চ 4টি প্রশ্ন হবে। Find out the earning per share, find out the return on equity, find out the return on investment এবং find out the indifference point of EBIT। এই 4টা প্রশ্ন হবে। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে যে সমস্ত কনসেপ্টগুলো ভালো ক্লিয়ার থাকা লাগবে সেগুলো হলো যে আমাদের 1 নম্বর ফরম্যাটে যেমন একটা কাঠামো শিখেছিলাম ছকের মাধ্যমে, এখানেও একটা ছক দরকার যে EBIT থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি থাকে, ইএটি থেকে প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিলে ইএসইএস বের হয়, আর ইএসইএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস হয়। তাহলে ইপিএস বের করার আমরা একটা ছক দেখলাম। এখানে খেয়াল করুন যে ইন্টারেস্ট আমরা মাইনাস করেছি, এই ইন্টারেস্টটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে না, এটা আমাদের ওয়ার্কিং করে বের করে নিতে হবে। ট্যাক্স রেটটা দেওয়া থাকবে, এটা আমরা ছকের মধ্যে বের করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। প্রিফারেড ডিভিডেন্ড, এই প্রিফারেড ডিভিডেন্ডটা আমাদের এখানে মাইনাস করতে হবে, কিন্তু প্রিফারেড ডিভিডেন্ডের পরিমাণ কত এটা দেওয়া থাকবে না। প্রিফারেন্ট শেয়ারের পরিমাণ থাকবে আর প্রিফারেড ডিভিডেন্ডের রেট দেওয়া থাকবে, কিন্তু ওয়ার্কিং করে ডিভিডেন্ডের অ্যামাউন্টটা বের করে নিতে হবে। 2 নম্বর ওয়ার্কিং। 3 নম্বর ওয়ার্কিং হলো যে নাম্বার অফ শেয়ার। এই নাম্বার অফ শেয়ার দিয়ে আমরা যে ভাগ করব, তো যখন আমরা কাঠামো বৃদ্ধি করব তো নাম্বার অফ শেয়ার সেখানে ক্লিয়ার ওয়ার্কিং করা থাকবে না, আমরা এটা ওয়ার্কিং করে তাই নাম্বার অফ শেয়ার প্রথমে তৈরি করে নিতে হবে কতটা শেয়ার। যখন আমরা মূলধন কাঠামো বৃদ্ধি করব তখন শেয়ারের পরিমাণ কত এগুলো আমরা নির্ণয় করে নিতে হবে। তাহলে কয়টা ওয়ার্কিং করতে হবে? 3টে ওয়ার্কিং করতে হবে। প্রত্যেকটা অঙ্কে প্রথমে শুরুতে 3টে ওয়ার্কিং করতে হবে। অনেক সময় 4টে ওয়ার্কিংও হতে পারে, সেই সময় ইবিআইটি যদি না দেওয়া থাকে, অনেক সময় ইবিআইটি দেওয়া থাকে না, তখন 4টে ওয়ার্কিং করা লাগে। আর বেশিরভাগ অঙ্কে আমাদের ইবিআইটি দেওয়া থাকবে, বাকি 3টা ওয়ার্কিং করে নিতে হবে। সেই ওয়ার্কিং 3টা হলো নাম্বার অফ শেয়ার, আর এখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, আর হচ্ছে প্রিফারেড ডিভিডেন্ড। এই 3টা ওয়ার্কিং করে তারপরে এই অঙ্কটা শুরু করতে হবে। আর 2 নম্বর সূত্র হলো কস্ট অফ ইকুইটি। এটা আমরা এর আগেও শিখেছি 1 নম্বর ফরম্যাটে। ইএসইএস অ্যামাউন্টকে শেয়ার ক্যাপিটাল অ্যামাউন্ট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে এখানে ইকুইটি পাওয়া যাবে, কস্ট অফ ইকুইটি। এবং রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই টোটাল শেয়ার ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল ইনটু 100। এটা আমরা পারবো। ইন্ডিফারেন্স পয়েন্ট, এটা আমাদের নতুন সূত্র। তো ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, ঠিক আছে। ইন্ডিফারেন্স পয়েন্ট বলতে আমরা বুঝি দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন দ্য 2 অপশন, 2টা বিকল্পের মধ্যে কোনো পার্থক্য হবে না ইপিএস এর, এমন একটা ইবিআইটি তৈরি করতে হবে। অর্থাৎ এমন একটা ইবিআইটি দিয়ে আমরা ইপিএস তৈরি করব যে ইবিআইটি দ্বারা ইপিএস তৈরি করলে 2টা ইপিএস সমান হয়ে যাবে, ওই ইবিআইটিকে বলা হবে ইন্ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি, আইপি। তো এটার জন্য আমাদের একটাই সূত্র 2 পাশে দিতে হবে সমান সমান দিয়ে। যেমন দেখুন বার পাশে এক্স মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 1 সমান সমান এক্স মাইনাস ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই শেয়ার নাম্বার অফ শেয়ার সোর্স নাম্বার 2। এখন আসুন এখানে আমরা এক্স বলছি, এক্স হচ্ছে ইবিআইটি। ইবিআইটি 4টা লেটার, বারবার 4টা লেটার না লিখে আমরা ধরে নিয়েছি ইবিআইটি সমান সমান এক্স। তো এক্স এর থেকে ইন্টারেস্ট বাদ দিতে হয়, দিয়ে এবার ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করে আবার মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড, যদি থাকে বাদ দেবো, না থাকলে বাদ দেবো না। একই সূত্র 2 পাশে, একটা সোর্স নাম্বার 1, একটা সোর্স নাম্বার 2। এখন প্রশ্নপত্রে 1 and 3 হতে পারে, 1 and 4 হতে পারে, তবে 2টা বিকল্পের মধ্যেই আর কি ইন্ডিফারেন্স দেখাতে হয়। যাই হোক, এখন আসুন আমরা অঙ্কের দিকে চলে যাই। আমাদের বইয়ের প্রথমে 1 নম্বর প্রবলেমটা দেখি। প্রশ্নটি 2003 সালের প্রশ্ন। XYZ লিমিটেড নিড প্রয়োজন 30 লক্ষ টাকা ফর এ নিউ প্রজেক্ট। নতুন একটা প্রজেক্ট চালু করার জন্য XYZ কোম্পানির প্রয়োজন হচ্ছে 30 লক্ষ টাকা। এই টাকাটা আমরা সংগ্রহ করব মূলধন কাঠামো থেকে।
দে হ্যাভ 3 অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং। তাদের এই অর্থ আনয়নের সোর্স আছে এখন 3টা। সোর্স নাম্বার 1, সোর্স নাম্বার 2, সোর্স নাম্বার 3। প্রত্যেকটা সোর্স থেকে এই 30 লাখ টাকা ম্যানেজ করবে। কোন সোর্সটা এখানে ভালো সেটা আমাদের আবার সিদ্ধান্ত দিতে হবে। শিক্ষার্থীগণ, যে ইপিএস সর্বোচ্চ হলে সেটা ভালো, আর ব্যয় সর্বনিম্ন হলে সেটা ভালো, আর সেটার ব্যাপারে আমরা ইপিএস তৈরি করার পরে সিদ্ধান্ত দিব। তাহলে এখন আসুন সোর্সগুলো আমরা দেখে আসি। 1 নম্বর সোর্সে বলা হচ্ছে টাকা 15 লক্ষ টাকা অর্ডিনারি শেয়ার। এই অর্ডিনারি শেয়ার হলো সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারের নাম আছে 3টা, 4টা নাম আছে। 4টা নামে ইংরেজিতে এটা বলা হয় অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার আর কমন স্টক শেয়ার। আবার বলি, কমন স্টক শেয়ার, অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার আর জেনারেল শেয়ার, এই 4টা নামের একটাই অর্থ সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ার যখন বলবে তখন আমাদের নাম্বার অফ শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। সাধারণ শেয়ারে যখনই সাধারণ শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করব আমরা, তখনই শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। আবার বলি, সাধারণ শেয়ারের কয়টা ইংরেজি শব্দ আছে? 4টা। অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার আর কমন স্টক শেয়ার। এই 4টা কথা বললে আমরা ওয়ার্কিং করব নাম্বার অফ শেয়ারের, কারণ শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। এবার আসুন, টাকা 15 লাখ ম্যানেজ হলো অর্ডিনারি শেয়ারের মাধ্যমে, আরও 15 লাখ টাকা শর্ট আছে। সেই 15 লাখ টাকা ডিবেঞ্চার। ডিবেঞ্চার এটা দীর্ঘমেয়াদী ঋণপত্র। এখন ঋণপত্রেরও 4টা নাম আছে, ডেট, ডিবেঞ্চার, মর্টগেজ আর লোন। এখন এই ডেট, ডিবেঞ্চার, মর্টগেজ আর লোন এগুলো বললে আমরা দীর্ঘমেয়াদী ঋণ বুঝবো। আর দীর্ঘমেয়াদী ঋণ যখনই আমরা সংগ্রহ করব, দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে সেখানে ইন্টারেস্ট বৃদ্ধি পায়। তাহলে ওয়ার্কিং নাম্বার 2 ইন্টারেস্ট বের করতে হবে। তো আমরা বুঝতে পারলাম ডেট, ডিবেঞ্চার, মর্টগেজ, লোন বললে ইন্টারেস্ট বের হয় ওয়ার্কিংয়ের মাধ্যমে, আর অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার, জেনারেল শেয়ার, কমন স্টক শেয়ার বললে নাম্বার অফ শেয়ার হয়, আর প্রিফারেড শেয়ার বললে তখন প্রিফারেড ডিভিডেন্ড বের করতে হয়। তো এই যে আমরা 3টে সোর্স থেকে মূলধন সংগ্রহ করব, তার জন্য আমাদের ওয়ার্কিং করে নিতে হবে কি নাম্বার অফ শেয়ার, তার প্রিফারেড ডিভিডেন্ড আর হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট। তো আমরা একটু ওয়ার্কিংগুলো দেখে আসে। আমি এই দ্বিতীয় সোর্সটা পড়াচ্ছি। দেখুন ওয়ার্কিংগুলো এখানে কীভাবে করতে হবে। এখানে প্রথম ওয়ার্কিং নাম্বার 1, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। যেহেতু সোর্স নাম্বার 3টে আছে, তো আমরা প্রথমেই সোর্স নাম্বার 3টে লিখে রাখবো 1, 2, 3। আচ্ছা, এখন 2 নম্বর ওয়ার্কিং দেখে আসি, ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অ্যামাউন্ট। সোর্স নাম্বার 1, 2, 3। 3 নম্বর ওয়ার্কিং হলো ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড 1, 2, 3। সোর্স নাম্বার 1, 2, 3। এই 3টা সোর্স। যদি 4টা সোর্স থাকতো আমরা 4টা লিখতাম। এরপরে আমরা এই সমস্ত ওয়ার্কিংগুলো করব পরে। খেয়াল করুন, এখন আমি 1 নম্বর সোর্সটা আরেকবার পড়ি। দেখুন, টাকা 15 লাখ অর্ডিনারি শেয়ার আর 15 লাখ ডিবেঞ্চার। তাহলে কয়টা উৎস থেকে আমরা এই 15 লাখ বা 30 লাখ টাকা সংগ্রহ করলাম? 2টা উৎস থেকে। একটা উৎস হলো অর্ডিনারি শেয়ার। তো আমরা জানি অর্ডিনারি শেয়ার বললে কোন ওয়ার্কিংয়ে যাই? 1 নম্বর ওয়ার্কিংয়ে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পায়। তো আসুন, 15 লাখ টাকা 100 টাকা করে শেয়ারের দাম ভাগ করলে হলো 15,000 শেয়ার সংখ্যা। শেয়ারের মূল্য যে 100 টাকা, এটা কিন্তু প্রস্তাবপত্রে দেওয়া থাকবে। দেখুন এখানে নিচে লেখা রয়েছে অর্ডিনারি শেয়ার, আর রেট অফ ইন্টারেস্ট এটাও দেওয়া থাকবে, প্রিফারেড ডিভিডেন্ডের রেট এটাও দেওয়া থাকবে। তো 2 নম্বর বলছে আরও কাজ আছে, 15 লাখ টাকা ডিবেঞ্চার। এই 15 লাখ টাকার ডিবেঞ্চার, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ বললে কি হয়? ইন্টারেস্ট হয়। তাহলে এই আইটেমটা কোথায় যাবে? ইন্টারেস্ট অ্যামাউন্টে চলে যাবে। দেখুন 1 নম্বর সোর্সে ইন্টারেস্ট অ্যামাউন্ট 15 লাখের উপরে 10% কত হলো? 1,50,000 টাকা। তাহলে আমরা 2টা উৎস থেকে 15 লাখ এবং 15 লাখ টাকা মোট 30 লাখ টাকা ম্যানেজ করে ফেললাম। 3 নম্বর যে উৎসটা ছিল প্রিফারেড ডিভিডেন্ড, প্রিফারেড কিন্তু আমাদের এখানে যাওয়া লাগলো না। তাহলে 2 জায়গা থেকে যদি ম্যানেজ হয়ে যায়, তো আরেক জায়গায় আমাদের কোনো প্রয়োজন নেই। সেই জন্য সোর্স নাম্বার 1-এ প্রিফারেড ডিভিডেন্ডটা নীল হয়েছে, কারণ এই সোর্স থেকে আমরা কোনো টাকা সংগ্রহ করিনি। 2 নম্বর অপশনে যাই, তাহলে আরও বুঝতে পারবেন। খেয়াল করুন, 10 লাখ টাকা অর্ডিনারি শেয়ার, এটা 1 নম্বর ওয়ার্কিংয়ে যাবে। 10 লাখ টাকা ডিবেঞ্চার 2 নম্বর ওয়ার্কিংয়ে ইন্টারেস্ট রেখে যাবে। আর 10 লাখ টাকা প্রিফারেড 3 নম্বর ওয়ার্কিংয়ে প্রিফারেড ডিভিডেন্ডে দেখাতে হবে। এখন আসুন, আমরা প্রথমে 10 লাখ টাকা অর্ডিনারি শেয়ার এখানে আসি। 10 লাখ ভাগ 100, তাহলে 10,000 শেয়ার। বাস, এখানে আমরা 10 লাখ টাকা ম্যানেজ করলাম। এবার পরের 10 লাখ বলছে ডিবেঞ্চার। তো ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ বললে ইন্টারেস্ট আসে। তো ইন্টারেস্টের এখানে আমরা চলে আসি। ইন্টারেস্ট হচ্ছে 10 লাখের উপরে 10%, তো 1 লাখ টাকা। তাহলে 10 আর 10 20 লাখ ম্যানেজ হয়ে গেল। আর 10 লাখ টাকার কী হয়েছে? প্রিফারেড ডিভিডেন্ড। তো প্রিফারেড আসে এখানে 10 লাখের উপরে কয় পার্সেন্ট? প্রশ্নে বলা হয়েছে 6% ডিবেঞ্চার। প্রিফারেড ডিভিডেন্ড কত পার্সেন্ট? 6%।
তাই 10 লাখের উপরে 6% কত হাজার টাকা আসে? 60,000 টাকা। বাস ওকে। 2 নম্বর সোর্স কমপ্লিট। 3 নম্বর সোর্সে যাব। 8 লাখ টাকা ডিবেঞ্চার। ডিবেঞ্চার হলে কি হয়? ডেপ, ডিবেঞ্চার, মর্টগেজ লোন, এতে আসে ইন্টারেস্ট। তো আমরা ইন্টারেস্টের ওইখানে চলে যাব এই 8 লাখ টাকা নিয়ে। 2 নম্বর ওয়ার্কিং ইন্টারেস্ট অ্যামাউন্ট 8 লাখ গুণন 10%, 80,000 টাকা। 8 লাখ টাকা ম্যানেজ হলো। 22 লাখ টাকার অর্ডিনারি শেয়ার। 8 লাখ আর 22 লাখ মিলে কিন্তু 30 লাখ ম্যানেজ হয়ে গেল। প্রত্যেকটা সোর্সে 30 লাখ টাকাই ম্যানেজ হচ্ছে, কিন্তু কোনো জায়গায় 3টে সোর্সে দেখতে হচ্ছে, কোনো জায়গায় 2টা সোর্স। এখন আসুন আমরা এই মুহূর্তে আমরা 2টা সোর্স 22 লাখ আর 8 লাখ মিলে 30 লাখ টাকা ম্যানেজ হলো। তো 22 লাখ টাকার অর্ডিনারি শেয়ার, এটা কোথায় দেখাতে হবে? এটা দেখাতে হবে অর্ডিনারি শেয়ারের এখানে। তো অর্ডিনারি শেয়ারের এখানে গেলাম, 22 লাখ ভাগ 100, তাহলে 22,000 শেয়ার। 3 নম্বর সোর্সে আমাদের যেটা ছিল প্রিফারেড ডিভিডেন্ড, এই জায়গায় কিন্তু আমাদের কোনো টাকা নেই, কারণ 22 লাখ আর 8 লাখ মিলে 30 লাখ ম্যানেজ হয়ে গেছে, প্রিফারেড শেয়ার বিক্রি করা লাগলো না 3 নম্বর সোর্সে। ক্লিয়ার? তাহলে ওয়ার্কিংটা যখন করবেন তখন প্রথমে আবার আসুন, 1 নম্বর সোর্স যখন করবেন, 1 নম্বর সোর্স এটা কোন কোন জায়গায় যাবে? অর্ডিনারি যাবে, শেয়ার সংখ্যার এখানে, ডিবেঞ্চার যাবে, ইন্টারেস্টের এখানে, তাহলে প্রিফারেড নীল। 2 নম্বর অর্ডিনারি যাবে শেয়ার সংখ্যার এখানে 1 নম্বর ওয়ার্কিংয়ে, আর 10 লাখ ডিবেঞ্চার এটা যাবে ইন্টারেস্টের এখানে 2 নম্বর ওয়ার্কিংয়ে, আর 3 নম্বর প্রিফারেডে চলে যাবে 10 লাখ টাকা প্রিফারেডের এখানে। ক্লিয়ার? 3 নম্বর সোর্স 8 লাখ টাকা ডিবেঞ্চার, এখানে ইন্টারেস্ট হবে, আর 22 লাখ টাকার অর্ডিনারি শেয়ার, এখানে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে, আর প্রিফারেড তো নাই, প্রিফারেড নীল। আশা করি বুঝতে পারছেন। ওয়ার্কিং 3টা আমরা এইভাবে করে নিব। এরপরে আসুন এক্সপেক্টেড, দেয়ার এক্সপেক্টেড ইবিআইটি অফ দ্য কোম্পানি ইজ 6.5 লক্ষ টাকা, এটা প্রসে দেওয়া থাকবে। ইন্টারেস্ট রেট 10%, ট্যাক্স রেট 20%, প্রিফার্ড স্টক 6%, অ্যান্ড প্রাইস পার অর্ডিনারি শেয়ার 100 টাকা দাম। এই যে প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে। এখন আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেট দ্য ইপিএস, আর্নিং পার শেয়ার। সিলেক্ট দ্য বেস্ট সোর্স ফর দিস কোম্পানি। এই কোম্পানির জন্য 3টে সোর্সের মধ্যে কোন সোর্সটা সব থেকে ভালো, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আসুন আমরা ইপিএস তৈরি করি। প্রথমে ইপিএস এর ইবিআইটি যেহেতু দেওয়া আছে, এখানে 4টা কলাম করলাম, সোর্স নাম্বার 1, 2, 3 আর পার্টিকুলারের জন্য একটা। ইবিআইটি প্রসে দেওয়া ছিল 6.5 লাখ টাকা, সব প্রত্যেকটা ঘরে 3টে কলামে 3টে সোর্সেই থাকলো 6.5 লাখ টাকা। এখান থেকে বাদ দেবো আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট। ইন্টারেস্ট অ্যামাউন্টটা পাবো 2 নম্বর ওয়ার্কিংয়ে 1,50,000, 1 লাখ এবং 80,000 বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যেটা থাকলো এটাই হলো আমাদের ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্সের উপরে ট্যাক্স রেট ধার্য করতে হবে। এখানে বলা হয়েছে ট্যাক্স রেট 20%। ট্যাক্স রেট 20% গুণ করলাম 5 লক্ষর সাথে 1 লক্ষ টাকা হলো। 5,50,000 সাথে 20% গুণ করলে 1,10,000, আর 5,70,000 সাথে 20% গুণ করলে 1,14,000 টাকা। মাইনাস করার পরে যেটা থাকে এটা আছে আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে আমরা প্রিফারেড ডিভিডেন্ড বাদ দিব। প্রিফারেড ডিভিডেন্ড দেখুন ওয়ার্কিংটা এখানে একটা সোর্সে আছে শুধুমাত্র, দ্বিতীয় সোর্সে, সোর্স নাম্বার 2, এই জায়গায় 60,000 টাকা আছে, আর 2টা নীল। বাদ দেওয়ার পরে যেটা হয় এটা ইএসিএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। এই ইএসিএস কে এখন নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। নাম্বার অফ শেয়ার, সোর্স নাম্বার এখানে ওয়ার্কিং নাম্বার 2 একে থাকবে সবসময়। 15,000, 10,000 এবং 22,000 3টে সোর্সে বসাই দিলাম, দিয়ে ভাগ করলাম। ভাগ করলে 4 লক্ষকে 15,000 দিয়ে ভাগ করলে 26 টাকা 67 পয়সা। 3,80,000কে 10,000 দিয়ে ভাগ করলে 38 টাকা, আর 4,56,000কে 22,000 দিয়ে ভাগ করলে 20 টাকা 73 পয়সা। ইপিএস যে সোর্সে সব থেকে বড় হবে, অর্থাৎ ম্যাক্সিমাম ইনকাম যেটা হবে, সেটা আমাদের জন্য বেস্ট সোর্স। দেখে দেখলাম সোর্স নাম্বার 2তে সব থেকে বেশি ইনকাম হয়েছে, ইপিএস 38 টাকা, এটাই সবচেয়ে বেশি হয়েছে এই 3টার ভিতরে। তো আমরা এটাই অপটিমাম হিসেবে সিলেক্ট করব। উই শুড সিলেক্ট সোর্স নাম্বার 2 ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দেন এনি আদার সোর্স। অন্যান্য সোর্স থেকে এই সোর্সে ইপিএস বড়, আর্নিং বড়, আয় বড় বলে এটাই আমরা সিলেক্ট করব। ক্লিয়ার? এই কমেন্টটা লিখে দিতে হবে। এটা ছিল রিকমেন্ড 2। সেক্ষেত্রে দেখুন তাহলে আমরা যে মূলধন কাঠামো দেখলাম অনেক সহজ, যে প্রত্যেকটা অঙ্কে আমাদের এরকম সোর্স লেখা থাকবে। এই সোর্সের বিকল্প ভাষা আছে অপশন। অপশন বলে ও দেওয়া থাকে, O1, O2, O3, অপশন 1, অপশন 2, অপশন 3। অনেক সময় লেখা থাকে অল্টারনেটিভ 1, তাহলে সেখানে লেখা থাকে A1, এতে অল্টারনেটিভ 1, 2, 3। অনেক সময় লেখা থাকে মেথড 1, তাহলে M1, M2, M3 এ হবে।
যাক সোর্স, মেথড, অপশন, অল্টারনেটিভ এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনারা এরপরে আরও অঙ্ক করাবো, দেখবেন ওখানে দেওয়া থাকবে। তো খেয়াল করতে হবে প্রত্যেকটা সোর্সে আমাদের যে টাকা প্রয়োজন, যেমন এখানে 30 লাখ টাকা প্রয়োজন হয়েছিল, 30 লাখ টাকা এরকম প্রত্যেকটা সোর্সে কিন্তু মিলানো থাকবে। যেমন 15 লাখ 15 লাখ, 30 লাখ ম্যানেজ হয়ে গেল। 2 নম্বর ছিল 10 লাখ 10 লাখ 10 লাখ, 3 10 কে 30 লাখ। 3 নম্বরে ছিল 8 লাখ এবং 22 লাখ, দুটো মিলে 30 লাখ। এখন কোন সোর্সটা আমাদের এর মধ্যে ভালো সেটা আমরা আবার বাছাই করলাম। তাহলে তিনটার ভিতরে আমাদের 2 নম্বরটা ভালো হয়েছে, এটা আর্নিং বেশি হয়েছে, এই জন্য আমরা এটা সিলেক্ট করেছি। এবার আসুন আমরা 2 নম্বর অঙ্কটা দেখি আমাদের বইয়ের। প্রবলেম নাম্বার 2, এ প্রোডাকশন কোম্পানি নিড, তাদের প্রয়োজন 45 লাখ টাকা, অ্যান্ড কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং মেথড অফ ফাইন্যান্সিং। মেথড অফ ফাইন্যান্সিং, মেথড এ আর বি, দুইটা মেথড আছে তাদের অর্থ আনয়ন করার জন্য। ফুললি বাই ইস্যুইং দ্য ইকুইটি শেয়ার। সেক্ষেত্রে ইকুইটি শেয়ার বলতে আমরা অর্ডিনারি শেয়ার বা জেনারেল শেয়ারকে বোঝাই, কমন স্টক শেয়ার যাকে বলা হয় সাধারণ শেয়ার। এইটা যখন ইস্যু করা হয় তখন কি বৃদ্ধি পায়? এটা শেয়ার সংখ্যা বৃদ্ধি পায়। আর ডেট ডিবেঞ্চার লোন মর্টগেজ বললে ইন্টারেস্ট বৃদ্ধি পায়। আর প্রিফারেড শেয়ার বললে প্রিফারেড ডিভিডেন্ড বৃদ্ধি পায়। সেটা 3 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হয়। তো ওয়ার্কিং নাম্বার আমরা কয়টা করব? 3টে ওয়ার্কিং করব। তাকে এক প্রস্তাবটা আমরা পড়ে নিই, তারপরে আমরা আরও ক্লিয়ার করব। তো এখানে দেখলাম ফুললি ইকুইটি শেয়ার, এখানে কোনো ডিবেঞ্চার নেই, ডিবেঞ্চারের সুদের পরিমাণ নীল এবং প্রিফারেড ডিভিডেন্ডও নীল, শুধু সম্পূর্ণটাই ইকুইটি শেয়ার, নাম্বার অফ শেয়ার। 2 নম্বর বলছে 20 লাখ টাকা ডেপ্ট, আমাদের লাগবে 45 লাখ টাকা, তার মধ্যে 20 লাখ টাকা ডেপ্ট মানে ঋণ করা হয়েছে। ডেপ্ট ডিবেঞ্চার লোন মর্টগেজ বললে ইন্টারেস্ট হয়, এখানে ইন্টারেস্ট বৃদ্ধি পাবে, 2 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হবে, ইন্টারেস্ট বের করতে হবে। আর 20 লাখ টাকা ইকুইটি শেয়ার, তাহলে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে, শেয়ারের দাম 100 টাকা করে, 1 নম্বর ওয়ার্কিংয়ে আসতে হবে। আর থাকে 5 লক্ষ টাকা, তাহলে 20 আর 20 40 লাখ, আর রিমাইনিং 5 লক্ষ টাকা প্রিফারেড স্টক, এটা আমাদের 3 নম্বর ওয়ার্কিং, প্রিফারেড ডিভিডেন্ড হবে, এর উপরে প্রিফারেড ডিভিডেন্ডের রেট পাওয়া যাবে, রেট দেওয়া আছে 5%। এবার আসুন প্রয়োজনীয় তথ্যগুলো বলছে দেয়ার এক্সপেক্টেড আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি দেওয়া আছে 5,40,000 টাকা, সব কটা অল্টারনেটিভের জন্য। রেট অফ দ্য ইন্টারেস্ট, সুদ হবে 12% অ্যান্ড প্রিফারেড স্টক ডিভিডেন্ড 5%। ট্যাক্স রেট 50%। ক্যালকুলেট দ্য ইপিএস, ইপিএস তৈরি করতে হবে, অ্যান্ড মেক এ কমেন্ট অন দ্য বেসিস অফ ইপিএস, ইপিএস এর উপরে বেসিস করে একটা কমেন্ট তৈরি করতে হবে, কোন মেথডটা এর মধ্যে ভালো সেটা আমাদের সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? তো এখন আসুন আমরা ওয়ার্কিং শুরু করি। কয়টা ওয়ার্কিং? 3টে ওয়ার্কিং। প্রথম ওয়ার্কিং এর নাম হলো ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, মেথড 1 2, অথবা মেথড এ বি। এইখানে অবশ্যই আমরা 1 2 লিখে দিলে হবে। এরপরে আসুন 2 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, মেথড 1 2। 3 নম্বর হলো ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড, মেথড 1 এবং 2। এরপরে আমরা প্রশ্নে ফিরে আসি। প্রথমে 1 নম্বর হচ্ছে ফুললি ইস্যু অফ দ্য ইকুইটি শেয়ার, এই সম্পূর্ণ টাকা 45 লাখ পুরোটাই ইকুইটি শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতে হবে, তাহলে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাবে। 45 লক্ষ ভাগ 100, 45,000 শেয়ার হবে। এই 1 নম্বর মেথডে 2 নম্বর ওয়ার্কিংয়ে দেখে আসি, সেখানে আমাদের কোনো টাকা সংগ্রহ করা হয়নি বলে নীল। আর 3 নম্বর ওয়ার্কিংয়ে 1 নম্বর মেথড নম্বর 1, এটাও কিন্তু নীল। তাহলে একটা উৎস থেকে যদি আমাদের টাকা ম্যানেজ হয়ে যায় তাহলে বাকি উৎসগুলো সব নীল হয়ে যায়। এবার আসুন 2 নম্বর মেথড বলছে 20 লাখ টাকা ডেপ্ট, তাহলে ইন্টারেস্টের এখানে আসি। 20 লাখ টাকা গুণন 12%, এটা আমাদের ইন্টারেস্ট, 12% করে পাইলাম 2,40,000 টাকা। 20 লাখ টাকা ডেপ্ট। আর 20 লাখ টাকার ইকুইটি শেয়ার, ইকুইটি বললে আমাদের 1 নম্বর ওয়ার্কিং, শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে 20 লাখের উপরে, এই যে 20 লাখকে 100 দিয়ে ভাগ করলাম, 20,000 শেয়ার বের হলো, 20,000 শেয়ার সংখ্যা বৃদ্ধি পেল। এবার 5 লাখ টাকার প্রিফারেড, যার উপরে 5% করে ডিভিডেন্ড। তো আসুন লাস্ট ওয়ার্কিং নাম্বার 3, 5 লাখের উপরে 5%, 5 5 25,000 টাকা প্রিফারেড ডিভিডেন্ড। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন ওয়ার্কিংটা। ইবিআইটি দেওয়া আছে 5,40,000, ট্যাক্স রেট দেওয়া আছে কত? 50%। আর রেট তো ইন্টারেস্ট রেট তো আমরা অ্যাপ্লাই করেছি, প্রিফারেড ডিভিডেন্ড অ্যাপ্লাই করেছি, বাস ইপিএস তৈরি করতে হবে আর সিলেক্ট দ্য বেস্ট সোর্স, বেস্ট সোর্সটা কমেন্ট করে দেখাতে হবে। আসুন এখন একটা 1 নম্বর রিকোয়ারমেন্ট করি, আমরা ইপিএস তৈরি করি। ইবিআইটি দেওয়া আছে প্রশ্নে 5,40,000, মেথড 1 মেথড 2। ইন্টারেস্ট অ্যামাউন্ট ওয়ার্কিং করলাম 2 নম্বরে, এখানে প্রথমটা নাই, দ্বিতীয়টা আছে 2,40,000, বাদ দিলাম ইন্টারেস্ট। বাদ দেওয়ার পরে ইবিটি পাওয়া গেল, ইবিটির উপরে এখন ট্যাক্স 50% করে ধার্য করলাম। বাদ দেওয়ার পরে ইএটি আর্নিং আফটার ট্যাক্স 2,70,000 এবং 1,50,000।
এরপরে প্রিফারেড ডিভিডেন্ড প্রথমটা নাই, দ্বিতীয়টা আছে 25,000। এই 25,000 টাকা মাইনাস করার পরে যেটা থাকে এটাকে বলা হয় ইএসইএস, আর্নিং অ্যাভেলেবেল ফর কমন স্টক শেয়ার। এটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। নাম্বার অফ শেয়ার 1 নম্বর ওয়ার্কিং থেকে নেবেন 35,000 এবং 20,000 শেয়ার, দুইটা বসিয়ে দিয়ে ভাগ করেন। ভাগ করলে 6 টাকা এবং 6 টাকা 25 পয়সা। এখন ইপিএস একটা হয়েছে 6 টাকা আর একটা হয়েছে 6 টাকা 25 পয়সা। তাহলে বড় কোনটা? 6 টাকা 25 পয়সা। কোন সোর্স? মেথড 2। তাহলে আমরা মেথড 2 সিলেক্ট করব। We should select method 2 for this company because their EPS is higher than any other source. অন্য সোর্সের থেকে 2 নম্বর সোর্সটা আমাদের এটা ভালো, তো এইটাই আমরা সিলেক্ট করব কোম্পানির জন্য। এই হচ্ছে কাঠামো। তো আসুন একইভাবে আমরা আরেকটা দেখাই। At present company has 1 লক্ষ অর্ডিনারি শেয়ার, 100 টাকা করে দাম। The company required the additional capital, তাদের অ্যাডিশনাল দরকার 10 লক্ষ টাকা। In order to equity acquire the additional capital, the company has been considering the following 3 alternative. এই 10 লক্ষ টাকা ম্যানেজ করার জন্য তাদের অল্টারনেটিভ আছে 3টা। 1 নম্বর অল্টারনেটিভ 1 10,000 অর্ডিনারি শেয়ার বিক্রি করবে 100 টাকা করে দাম, তাহলে এক জায়গা থেকে ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছে বড় ধার করব আমরা 10 লাখ টাকা 12% করে সুদ। এই বড় করা, লোন করা, ঋণ করা এগুলো একই জিনিস, এটা ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। তাহলে কয় নম্বর ওয়ার্কিংয়ে যাবে? এটা 2 নম্বর ওয়ার্কিংয়ে যাবে, 2 নম্বর সোর্সটা। আর 1 নম্বর ওয়ার্কিংয়ে যাবে না, 1 নম্বর ওয়ার্কিংয়ে আছে প্রথমটা আসলো। ইস্যু 10% প্রিফারেড শেয়ার, তাহলে 3 নম্বর যে সোর্সটা এটা সম্পূর্ণটাই প্রিফারেড, অর্থাৎ 3 নম্বর ওয়ার্কিংয়ে যাবে, প্রিফারেড ডিভিডেন্ড হবে। প্রিফারেড শেয়ারের এই 100 টাকা মূল্য প্রাইস এটা কোনো প্রয়োজন হয় না, কারণ 10 লাখ টাকা পুরোটাই বলছে যে প্রিফারেডের মাধ্যমে আনতে হবে, তার মানে ওই পুরো টাকার উপরেই প্রিফারেড ডিভিডেন্ড করতে হবে। ইবিআইটি দেওয়া আছে 8 লাখ টাকা, ট্যাক্স রেট 40%, ইপিএস তৈরি করতে হবে। তাহলে আসুন আমরা একটু ওয়ার্কিং করি। শিক্ষার্থীগণ, অনেক সময় চলমান কারবারের পুরাতন কিছু শেয়ার বা পুরাতন কিছু ইন্টারেস্ট ডিভিডেন্ড থাকতে পারে। যেমন এই অঙ্কে ছিল অ্যাট প্রেজেন্ট দ্য কোম্পানি হ্যাজ 1 লক্ষ অর্ডিনারি শেয়ার। 1 লক্ষ অর্ডিনারি শেয়ার কিন্তু বর্তমানে আছে, আর নতুন করে আবার শেয়ার বৃদ্ধি পেতে পারে। তো এইটাই সেই অঙ্ক যে ওল্ড শেয়ার আছে, এখানে লিখলাম যে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার হবে এভাবে, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার দুটো যোগ করে। তো ওল্ড শেয়ার আমাদের দেওয়া আছে 1 লক্ষ, এটা সবার জন্য প্রযোজ্য। অল্টারনেটিভ 1 2 3, অল্টারনেটিভ 1 2 3, অল্টারনেটিভ 1 2 3 ওয়ার্কিংয়ের ভিতরে এটা আগে লিখে নিতে হয়। তো এখন আসুন যেটা ওল্ড থাকে সেটা সবার ঘরে আগে বসাতে হবে। 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার, 1 লক্ষ শেয়ার, 3টে অল্টারনেটিভ সবগুলো বসালাম। ওল্ড কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য আমরা ইন্টারেস্ট লিখলাম না। আচ্ছা, এখানে ওল্ড প্রিফারেড ডিভিডেন্ড আছে, প্রিফারেড ডিভিডেন্ড লিখলাম না, প্রিফারেড ডিভিডেন্ডও নাই, এটা লিখলাম না। এবার ওয়ার্কিংগুলো বলি। প্রথম বসে 1 নাম্বার 10,000 অর্ডিনারি শেয়ার। 10,000 অর্ডিনারি শেয়ার কোথায় যাবে? 1 নম্বর ওয়ার্কিংয়ে ওল্ড শেয়ারের সাথে এটা যোগ হবে। এই যে 10,000 শেয়ার, আর আগে 1 লাখ ছিল, 1 লক্ষ 10,000 হয়েছে। আচ্ছা, 1 লক্ষ এখানে 10,000 অর্ডিনারি শেয়ার যদি আমি 100 টাকা গুণ করি তাহলে 10 লক্ষ টাকা ম্যানেজ হয়ে যাচ্ছে। তাহলে একটা উৎস থেকে যদি আমার ম্যানেজ হয়ে যায়, বাকি উৎসগুলো সব নীল, তাহলে বাকি উৎসগুলো এখানে নীল। আমি 3 নম্বর ওয়ার্কিংও দেখাই যে এখানেও নীল। অল্টারনেটিভ 1 শেষ। এবার অল্টারনেটিভ 2 পড়ি। অল্টারনেটিভ 2 বলছে বড় ধার করা হয়েছে 10 লাখ টাকা 12% সুদ। এটা কোথায় যাবে? এই 2 নম্বর অল্টারনেটিভটা শুধুমাত্র ইন্টারেস্টের ঘরে যাবে 2 নম্বর ওয়ার্কিংয়ে। 10 লক্ষ টাকার উপরে 12%, 1,20,000 টাকা। এরপরে প্রিফারেড ডিভিডেন্ড ওই সোর্সে আমাদের 2 নম্বর অল্টারনেটিভে কোনো প্রিফারেড ছিল না, এই জন্য নীল। আর নতুন করে কোনো ইকুইটি শেয়ার ছিল না, এই জন্য আমরা এটা নীল দিলাম 2 নম্বর অল্টারনেটিভ। 3 নম্বর অল্টারনেটিভ বলছে ইস্যু 10% প্রিফারেড শেয়ার 100 টাকার দাম। 10 লক্ষ টাকা পুরোটাই 10% করে প্রিফারেড ডিভিডেন্ড, তাহলে ইকুইটি শেয়ার এখানে নীল আর ইন্টারেস্ট নীল। এরপরে শুধুমাত্র কোথায় যাচ্ছে? প্রিফারেড ডিভিডেন্ড 10 লক্ষের উপরে 10%, 1 লক্ষ টাকা। 3 নম্বর ওয়ার্কিংয়ের ভিতরে আসলো। ওকে, এখন আমরা ইপিএস তৈরি করতে যাচ্ছি। তাহলে ইপিএস তৈরি করব, ক্যালকুলেশন অফ ইপিএস, এ চার্ট অফ ইপিএস। ইবিআইটি দেওয়া রয়েছে কত? 8 লক্ষ টাকা। প্রশ্নে 8 লক্ষ টাকা দেওয়া আছে, এটা আবার দেখে আসি। এই যে 8 লক্ষ টাকা, ট্যাক্স রেট 40%, ক্যালকুলেট দ্য ইপিএস। তো ইবিআইটি লিখলাম, 3টে অল্টারনেটিভ 1 2 3, 8 লক্ষ। ইন্টারেস্ট শুধুমাত্র ইন্টারেস্ট ছিল একটা ঘরে 2 নম্বর অল্টারনেটিভে। বাদ দেওয়ার পরে ইবিটি, ইবিটি বাদ দেওয়ার পরে এখানে ইবিটির উপর ট্যাক্স ধার্য করতে হয়। ইএটি এবার ইবিটি ট্যাক্স বাদ দিলে ইএটি বের হয়।
ইএটির পরে প্রিফারেড ডিভিডেন্ড প্রথম দুইটা নেই, দ্বিতীয় লাস্টেরটা আছে 1 লক্ষ, বাদ দেওয়ার পরে ইএসিএস হয়। ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। এখন একটু খেয়াল করুন, নাম্বার অফ শেয়ার আছে প্রথমটাই 1,10,000, তারপর এটা আছে 1 লক্ষ, তারপর এটা আছে 1 লক্ষ। সবার শেয়ারের সংখ্যা বসায় দিলাম, দিয়ে ইএসিএস কে ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম। ইপিএস সব থেকে বড় হয়েছে প্রথমটা 4.36, এটাই বড়। যদি আমাদের এটা সিলেক্ট করতে বলে না, যদি সিলেক্ট করতে বলতো তাহলে আমরা প্রথমটাই নিতাম। ক্লিয়ার? এবার আসুন আমাদের বইয়ের আরেকটা অঙ্ক, 4 নম্বর অঙ্ক। সেম অলরেডি 1 2 3 তিনটে দেওয়া আছে, এইভাবেই করতে হবে। আমরা এটা পারবো ইনশাল্লাহ। সবগুলো অঙ্ক দেখুন আমার বইয়ে একইভাবে একই ফরম্যাটে অঙ্কগুলো এক জায়গায় করে দেওয়া আছে, তাই একটা দুটো করলে সবগুলো করা যাচ্ছে। আর ওয়ার্কিংগুলো খুব সহজভাবে সুন্দরভাবে গোছা দেওয়া আছে, যাতে আপনাদের বোধগম্য হয়। পাশাপাশি যদি আপনারা না বুঝতে পারেন, আমার বই থেকে প্রবলেম নম্বর সহ আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবো। যারা আমার বইটার কাছে রাখে তাদের জন্য সুবিধা এটা, যে আমার ইউটিউবের ভিডিও ক্লাসটা দেখতে পাচ্ছে, আমার প্রবলেমের অঙ্কের বইয়ের প্রবলেমের সাথে মিলে যাচ্ছে। আবার পাশাপাশি যদি কোনো সমস্যায় 1 মিনিটে সমাধান, শুধুমাত্র স্যার অমুক বইয়ের অমুক নম্বর ফরম্যাটের এত নম্বর প্রবলেমটা আমার হচ্ছে না বা পারতেছে না, সঙ্গে সঙ্গে আমি বের করে কম্পিউটার থেকে অ্যান্সার দিয়ে দিতে পারতেছি। তো সেক্ষেত্রে দেখুন, তো আপনারা আমার সাথে থাকুন। আর আসলে ভালো ফলাফলের জন্য সবসময় ভালো বই দরকার হয়। তো ভালো বইটা গোছানো গোছানো থাকে, তাতে আমাদের সহজে মনে থাকে। আর শেখার পরে যদি সারা জীবন মনে রাখতে না পারি তাহলে কিন্তু হবে না, কারণ সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে। এই ফরম্যাট আকারে যখন শিখবো তখন আমাদের এই জিনিসটা সারা জীবন মনে থাকবে। কিন্তু একটা নিয়মের মধ্যে যদি আমরা আরেকটা নিয়ম ঢোকাই দিই, আর নিয়ম যদি আমরা ছাত্রদেরকে না বোঝাতে পারি, তাহলে কিন্তু ছাত্ররা অঙ্ক হয়তো কয়েকটা মুখস্থ করতে পারবে, কিন্তু সারা জীবন মনে রাখতে পারবে না। আর মুখস্থ করে পরীক্ষা হলে গেলে সেভাবে অ্যান্সার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে দেখুন, আমার বইটা সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর ফার্স্ট ইয়ারে যদি আপনারা A+ পেতে পারেন, তাহলে সেকেন্ড ইয়ারে আমি প্রত্যেকটা অঙ্ক এইভাবে সুন্দরভাবে গোছায় দিয়েছি। সেকেন্ড ইয়ারে আপনারা আমার বইটা প্রথমে বছরের শুরুতে নিয়ে নেবেন, সারা বছর অঙ্ক ইউটিউবে দেখবেন, লাইভ ক্লাস করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে আপনার A+ পাওয়ার জন্য আমি আপনাকে হেল্প করব। বাইরের কোনো বই সাজেশন আপনার খুশি লাগবে না, শুধু আমার হ্যান্ডনোটটা, আমার হ্যান্ডনোটের উপরে লেখা আছে ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বই, MK জামান সিরিজ। বইয়ের পিছনে আমার ছবি দেওয়া আছে। আর বইটার নাম নকল হয়েছে বাইরের অসাধু ব্যবসায়ীরা, ইজি প্লাস নামে এক নকল করে অন্য বই বের করতেছে। কারণ আমার এই ইজি প্লাস হ্যান্ডনোটটা দেওয়া আছে 14 সাল থেকে, কিন্তু পরবর্তীতে এসে অনেকেই ইজি প্লাস নামটা নকল করে বই চালাচ্ছে। কিন্তু আমার বইয়ের পিছনে আমার ছবি দেওয়া আছে, আর আমার বইয়ের উপরে এখন লেখা আছে ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বই। কারণ এই বই, আমার হ্যান্ডনোটটা কিনলে বাইরে আর কোনো বই কিনা লাগে না, কোনো সাজেশন বই কিনা লাগবে না, কিছুই দেখা লাগবে না। তো সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার সম্পর্কে ভালোই বুঝলাম। এরপরে আগামী ক্লাসে আমরা আরেকটা অঙ্ক করাবো এখান থেকে গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।